আপনি কি ভালো ঘুমোতে চান? আপনারা নিশ্চয়ই বলবেন যে ভালো ঘুম কে না চায়? কিন্তু কিছুতেই ভালোভাবে কিন্তু ঘুমোতে পারছেন না। এটাই তো বর্তমান পরিস্থিতি, তাই তো? হয়তোবা ভালো ঘুম পেতে গিয়ে আপনার একটি অভ্যাসী ঘুমকে আরো কঠিন করে তুলছে। কি ঠিক বলছি তো? হ্যাঁ, ঠিকই শুনছেন। বর্তমান যে পরিস্থিতি রয়েছে আমাদের সারাদিনের কাজের পর এসে, এবং এছাড়াও সারাদিনের ক্লান্তির পর এসে বাড়িতে যখন আমরা আসি এবং বিভিন্ন রকম স্ট্রেসের, বিভিন্ন রকম চিন্তা, বিভিন্ন রকম কাজের চিন্তার কারণে কিন্তু আমাদের সবকিছুই হ্যাম্পার হয়। এবং এছাড়াও রয়েছে সোশ্যাল মিডিয়া। তারপরে এসে যখন সোশ্যাল মিডিয়াতে মোবাইলে স্ক্রোল করতে থাকি এবং দিনের শেষে এসে নিজেকে এন্টারটেইন করার জন্য মোবাইলে যে শর্টস, রিলস দেখতে বসি, এবং সেখানেও কিন্তু আমাদের কোথাও যেন রুটিন ব্রেক করে এবং মূল্যবান সময়কে আমরা সেখানেও ব্যয় করি। ফ্রি সময়ে অতিরিক্ত মোবাইল দেখতে বসে দেখতেই থাকি। সেখানে দেখা যায় যে এক দুটো রিল দেখতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায়, আমরা বুঝতেই পারি না। তো বিভিন্ন এরকম কারণ রয়েছে, এবং এই যে সিনড্রোমগুলি, রাতের বেলা ঘুমোতে গিয়ে ঘুম না আসা, সেই সিনড্রোমটির নাম কি এই ভিডিওতে জানবো, এবং এর সুরাহা কি রয়েছে, কি কি কারণে আমাদের ঘুম আসে না রাতের বেলা সঠিক সময়ে, এর ঘুমে ব্যাঘাত ঘটে এবং হঠাৎই ঘুম থেকে জেগে ওঠে। তো এটা সুরাহা কি রয়েছে, এটা কি কারণে হয়ে থাকে, সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতেই আলোচনা করব। ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই কিন্তু জানাবেন যে আপনাদের নিজেদের স্ক্রিন টাইম কত মোবাইলে, ঘুমোতে যাওয়ার আগে কতক্ষণ মোবাইল দেখেন, কিংবা সারাদিনে টোটাল স্ক্রিন টাইম কত রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আজকের বিষয়টিকে শুরু করা যাক। আর শুরু করার পরে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব কিন্তু পুরোপুরি ফ্রি। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী সকল এই রকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন, আর কমেন্টটা কিন্তু করতে ভুলবেন না। তো নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছেন। তো চলুন আজকের বিষয়টি শুরু করা যাক। ভালো ঘুমের জন্য আমরা অবসেসড। তো ভালো ঘুম আমরা খুঁজছি, কিন্তু ভালো ঘুমোতে পারছি না। এটা কিন্তু একটা বড় চিন্তার বিষয় বর্তমান সময়ে এসে দাঁড়িয়েছে। তো এই যে হ্যাবিট ক্রমাগতই কঠিন থেকে কঠিনতর হচ্ছে। রাতে যখন আমরা ঘুমোতে যাচ্ছি, সেই সময় আমরা ঘুমোতে পারছি না, ঘুম আসছে না চোখে। তো সেটা বিভিন্ন কারণে হয়ে থাকে। তো বিশেষজ্ঞদের মতে তারা বলছেন যে যখন কোনো কিছুই ঠিক যায় না, কোনো কিছু ঠিকভাবে হচ্ছে না, তো তখন একটাই সলিউশন, যে ঘুম, ভালো ঘুমের প্রয়োজন রয়েছে। আমরা ঘুমের অভাবে, ঘুম যদি ঠিকভাবে না হয়, বিভিন্ন রকম কাজ করতে গেলেও সেখানে কিন্তু আমাদেরকে ডিস্টার্ব দেখাবে এবং সেই কাজটা কিন্তু ভালো হবে না। সেজন্যই বলছে ঘুম কিন্তু অত্যাবশ্যকীয়। সেটা স্টুডেন্ট হোক কিংবা কর্মক্ষেত্রে যারা জবস করছে বা নিজের বিজনেস করছেন, তো সব ক্ষেত্রে কিন্তু, কিংবা বাড়ির কাজ করছেন, সব ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত একটা ঘুমের প্রয়োজন রয়েছে। সেটা আপনি 4 ঘন্টা ঘুমন, কি 6 ঘন্টা ঘুমন, কি 8 ঘন্টা ঘুমন, যতক্ষণই ঘুমোবেন সেটা কিন্তু গভীর ঘুমের প্রয়োজন রয়েছে। তো সেই গভীর ঘুমটা কিন্তু আসছে না বর্তমান সময়। তো it's not for nothing when we simply recommend sleeping it off whenever it is, because sleep is one of the most vital aspect for overall health and well-being. তো যেটা বললাম আমি, তো ঘুমটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ওভারঅল স্বাস্থ্য এবং স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, এবং আনুষঙ্গিক মস্তিষ্ককেও ঠিক রাখার জন্য, এবং সমস্ত রকম কাজকে সুষ্ঠুভাবে করার জন্য কিন্তু ঘুমটা গুরুত্ব রয়েছে এবং ঘুমানোর প্রয়োজনও রয়েছে। ঘুম যে শুধু শরীর এবং মস্তিষ্ক মেরামত, সতেজ এবং পুনরায় শক্তিশালী হতেই সাহায্য করে তা কিন্তু নয়, বরং পর্যাপ্ত পরিমাণে ভালো ঘুম শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখা, মানসিক চাপ কমানো এবং জ্ঞানীয় কার্যকারিতা, যেমন কগনিটিভ ফাংশন, সেগুলোকে উন্নতি করার জন্য অপরিহার্য। অপর্যাপ্ত ঘুম স্মৃতিশক্তি, মনোযোগ, মেজাজ এবং রোগ প্রতিরোধ ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাহলে কি, আপনি যদি পর্যাপ্ত পরিমাণ ঘুম না হয় আপনার, তাহলে দেখা যাবে যে যে রোগটি আপনার শরীর অটোমেটিক্যালি ঠিক করতে পারতো, অর্থাৎ আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রং করতে পারতো, স্ট্রং করে নিয়ে নিজের ইমিউন সিস্টেম দিয়ে সেটাকে প্রতিরোধ করা যেত, সেটা কিন্তু অপর্যাপ্ত ঘুমের কারণে, ঘুম প্রপার না হওয়ার কারণে সেই রোগকে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের শরীর থেকে চলে যায়। তো ঘুমটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে। তো এই ব্যস্ততার যুগে ঘুমের বেশ কিছু ট্রেন্ড বা নতুন পদ্ধতিও চালু হয়েছে, যেগুলো ঘুমের মান উন্নত করা এবং ঘুম সম্পর্কিত বিভিন্ন সমস্যার মোকাবিলা করার উপরও গুরুত্ব দেয়। তো বিভিন্ন পদ্ধতি, বর্তমান সময়ে মডার্ন টেকনোলজি এসেছে, এবং সেই মডার্ন টেকনোলজিকে ফলো করে অনেকে কিন্তু তার পর্যাপ্ত ঘুমের চেষ্টা করছে, কিন্তু সেখানেও কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী সময়ে ব্যাঘাত
ঘটেই থাকছে। এগুলোর মধ্যে রয়েছে বাড়িতে বসে ঘুমের পরীক্ষা, বিছানা এবং শোবার ঘরে তাপমাত্রা নিয়ন্ত্রণ, মানে পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা যেটা ঘুমের জন্য উপযুক্ত। একটা ঘরে যদি সাফোকেশন থাকে, অর্থাৎ গরমের দিনে হাওয়া বাতাস যদি সেখান থেকে সার্কুলেট না হয়, তাহলে সেই ঘরে কিন্তু ঘুমানো অসম্ভব, সেখানে ঘুম হবে না। তো সেখানে তাপমাত্রাকে সঠিক রাখতে হবে। স্লিপ অ্যাপনিয়া এবং নাক ডাকার জন্য মুখের টেপিং করা রয়েছে, এবং অনেকের নাক ডাকার অভ্যাস রয়েছে, এবং তার যে রুম পার্টনার যদি থাকে তাহলে কিন্তু তার ঘুমের ডিস্টার্ব হবে। তো সেই ক্ষেত্রে যার নাক ডাকার অভ্যাস রয়েছে এবং নাক ডাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখন বর্তমান সময়ে অনেক ডিভাইসও এসে গেছে তাদের নাক ডাকা যাতে কমে যায়। এবং ঘুমের জন্য সাউন্ডস্কেপ এবং ঘুমের উপর স্ক্রিন টাইমের প্রভাব কমাতে নীল আলো প্রতিরোধ কৌশলও রয়েছে। আচ্ছা, এই যে সাউন্ডস্কেপের কথা বলছি, সাউন্ডস্কেপ ফর স্লিপ, মানে একটা ইংলিশ টার্ম রয়েছে, অর্থাৎ ঘুমের জন্য সাউন্ডস্কেপ। এই সাউন্ডস্কেপটা আসলে কি, এটা কিন্তু আমাদের জানার প্রয়োজন রয়েছে, নাহলে আমরা বুঝতে পারবো না সাউন্ডস্কেপটা কি। সাউন্ডস্কেপ হলো বিভিন্ন ধরনের শব্দের একটি সংগ্রহ, যা ঘুমোতে সাহায্য করার জন্য বা ঘুমের পরিবেশ তৈরি করার জন্য ডিজাইন করা হয়। সহজ ভাষায় বলতে গেলে এটি এমন কিছু শব্দ বা শব্দের মিশ্রণ যা আপনার মনকে শান্ত করতে, বাইরের অপ্রয়োজনীয় আওয়াজকে ঢেকে দিতে এবং আপনাকে দ্রুত ঘুমিয়ে পড়তেও সাহায্য করে। এতে সাধারণ প্রকৃতির শব্দ, যেমন বৃষ্টির শব্দ, সমুদ্রের ঢেউ, পাখির কিচিরমিচির, সেখানে যেমন পরবর্তীতে আমরা শুনবো যে পিঙ্ক নয়েজ, হোয়াইট নয়েজ, এই শব্দগুলোর কথাও রয়েছে। তো এই হোয়াইট নয়েজ, পিঙ্ক নয়েজ গুলো কি, সেটাও আমরা জানবো। তো এই যে হোয়াইট নয়েজ, পিঙ্ক নয়েজ, এরকম অ্যাম্বিয়েন্ট মিউজিক অন্তর্ভুক্ত রয়েছে এই শব্দের মধ্যে। আর এই শব্দগুলি মস্তিষ্কের কার্যকলাপ ধীর করে এবং শরীরকে শিথিল করে ঘুমের জন্য প্রস্তুত করতে সহায়তা করে। অর্থাৎ আমাদের এই সাউন্ডগুলো কি করে, মস্তিষ্ককে এমন পর্যায়ে নিয়ে যায় যে আপনার ব্রেন সেই সময় ঘুমন্ত অনুভব করে। তো মূল উদ্দেশ্য হলো একটি শান্ত এবং ধারাবাহিক শ্রবণ, মানে শ্রাব্য পরিবেশ তৈরি করা, যা ঘুমের ব্যাঘাত কমাতে এবং ঘুমের গুণমান উন্নত করতে সাহায্য করে। তো স্লিপ থেরাপি এবং রিয়েল, তো আপনারা বুঝলেন যে এই যে সাউন্ডস্কেপটা আসলে কি। অর্থাৎ সাউন্ডস্কেপ হচ্ছে একটা শব্দ, যে শব্দটা আপনাকে ঘুমোতে বরঞ্চ ডিস্টার্ব না করে আরো ঘুমের প্রতি নিয়ে যাবে, মানে ঘুমের দিকে ঢলে পড়াতে সাহায্য করবে। তো স্লিপ থেরাপি, রিয়েল টাইম ঘুম নিরীক্ষণের জন্য এআই চালিত সরঞ্জামও উদ্ভাবিত হচ্ছে বর্তমান সময়ে, এবং সেই সাথে হসপিটালিটি শিল্পে এআই চালিত স্মার্ট রুম অভিজ্ঞতাও প্রচলিত হচ্ছে। স্লিপ প্রযুক্তি, যার মধ্যে রয়েছে স্লিপ ট্র্যাকার, হোয়াইট নয়েজ মেশিন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণকারী ডুভেট, এছাড়াও গভীর ঘুমকে উৎসাহিত করতে জনপ্রিয়তা লাভ করেছে এই যন্ত্রপাতিগুলো। তো এই যে হোয়াইট নয়েজের কথা দেখলেন, যে এই হোয়াইট নয়েজের কথা বলা হয়েছে, তো এরকম হোয়াইট নয়েজ, পিঙ্ক নয়েজের কথা কিন্তু রয়েছে। এই ঘুমকে যারা কি তারা সাহায্য করে, হেল্প করে। তো আমরা যদি হোয়াইট নয়েজ, পিঙ্ক নয়েজ না জানি যে হোয়াইট নয়েজ এবং পিঙ্ক নয়েজ কি, হোয়াইট নয়েজ আর পিঙ্ক নয়েজ এগুলো কি, এটাগুলো হোয়াইট নয়েজটা অনেকটা ওই যে সেই যে শব্দ বললাম যে সেই শব্দগুলো আমাদেরকে ঘুমোতে সাহায্য করে, তার মধ্যে একটা বিভাগ হচ্ছে হোয়াইট নয়েজ। তো হোয়াইট নয়েজের শ্রবণযোগ্য সমস্ত ফ্রিকোয়েন্সির শব্দ সমান তীব্রতায় উপস্থিত থাকে। এর ফলে এটি স্থির এবং একটানা আওয়াজের মতন শোনায়, মানে অর্থাৎ একই রকম শোনাবে, এর মধ্যে কোনো তারতম্য দেখা যাবে না শব্দের। তো উদাহরণস্বরূপ যেমন টিভির ঝিঝি শব্দ রয়েছে, যেমন যখন আমরা দেখেছি কি টিভিতে পূর্বে যখন সাদা কালো ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি ছিল, সেই সময় যখন টিভিতে চ্যানেল না আসতো তখন ঝিঝি শব্দ দেখা যেত। তো সেই যে ঝিঝি শব্দ সেটা কিন্তু কন্টিনিউ হতো। তো সেই যে ঝিঝি শব্দ, তারপরে এয়ার কন্ডিশন বা টেবিল ফ্যানের একটানা আওয়াজ, সেটা কিন্তু হোয়াইট নয়েজের কাছাকাছি ধরা হয়। তো এই ধরনের আওয়াজ, যে আওয়াজগুলো কন্টিনিউ প্যারালি সমান্তরাল ভাবে সাউন্ড দিতেই থাকে, তার মধ্যে ফ্রিকোয়েন্সির কোনো তারতম্য হয় না। তো সেই সমস্ত সাউন্ডগুলো আমাদের কিন্তু ঘুমে ব্যাঘাত ঘটানোর থেকে বরঞ্চ ঘুমকে আরো ঘুমের দিকে নিয়ে যেতে সাহায্য করে, অর্থাৎ ঘুম আসতে সাহায্য করে। আর এই সমান তীব্রতার কারণে এটি পারিপার্শ্বিক বিভিন্ন আওয়াজকে, অর্থাৎ বাইরের যেগুলো আওয়াজ আমাদেরকে ঘুমে ডিস্টার্ব করতে পারে, সেই সব আওয়াজকে কার্যকরভাবে ঢেকে দিতে পারে, অর্থাৎ ব্যাঘাত ঘটাতে পারে সেই সব আওয়াজগুলো আমাদের কানে আসা থেকে। অর্থাৎ হঠাৎ আওয়াজে ঘুম ভেঙে যাওয়া কমাতেও সাহায্য করে। তো আমরা বুঝলাম যে হোয়াইট নয়েজ কিভাবে আমাদের ঘুমকে সাহায্য করে। এখন যদি আমরা জানতে চাই পিঙ্ক নয়েজ কি, পিঙ্ক নয়েজ হচ্ছে এরকম আওয়াজ যেগুলো হোয়াইট নয়েজের থেকে আরো বেশি কাজ করে আমাদের ঘুমের। যেমন শ্রবণযোগ্য সমস্ত ফ্রিকোয়েন্সি থাকে এতেও, কিন্তু হোয়াইট নয়েজের মতন সমান তীব্রতায় নয়, এতে একটু ওঠানামা করে এর ফ্রিকোয়েন্সি। এখানে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে শব্দের তীব্রতা ধীরে ধীরে কমে যায়। তো
এর ফলে এটি হোয়াইট নয়েজের চেয়ে কিছুটা গম্ভীর এবং গভীর শোনায়, অনেকটা প্রকৃতির শব্দের মতন। যেমন মাঝারি বৃষ্টির শব্দ, ঝিরিঝিরি শব্দ যেটা কন্টিনিউ পড়তে থাকে, বাতাসের সনসন আওয়াজ বা সমুদ্রের ঢেউয়ের শব্দ। যেমন সমুদ্রের পাশে যদি আমরা গিয়ে থাকি, সমুদ্রের আওয়াজ সবসময় একই রকম থাকবে, সেটা কিন্তু আমাদের ঘুমের কোনো ডিস্টার্ব করে না, বরঞ্চ আমাদের ঘুমে আরো সহায়তা করবে। অনেকে পিঙ্ক নয়েজকে হোয়াইট নয়েজের চেয়ে বেশি আরামদায়ক বা শান্তিদায়ক মনে করেন, এবং কিছু গবেষণায় দেখা গেছে যে এটি ঘুমের গভীরতা বাড়াতেও সাহায্য করতে পারে বলেই বলা হয়েছে। তো বিভিন্ন তথ্যে কিন্তু এটা উঠে এসেছে। তো পিঙ্ক নয়েজ, হোয়াইট নয়েজ, এইরকম যে সাউন্ড গুলো রয়েছে আমাদের ঘুমকে যে সাহায্য করে, এটা কিন্তু এখানে বলেছে। তবে এই যে সমস্ত প্রযুক্তি বা ট্রেন্ড অবলম্বন করা সত্ত্বেও এমন সময় আসে যখন কিনা ঘুম আপনাকে এড়িয়ে যায়। যে এত কিছু এআই যন্ত্রপাতি রয়েছে, বর্তমান ডিভাইস আসছে, তারপরে কিন্তু আমাদের ঘুম এড়িয়ে যাচ্ছে, পর্যাপ্ত ঘুম আসছে না, এবং আপনি শেষ পর্যন্ত সারা রাত ছাদের দিকেই তাকিয়ে কাটিয়ে দেন। তো এমন কিন্তু দিন আসে যে আপনি বিছানায় শুয়ে আছেন, এদিক ওদিক করছেন, ঘুম আসছে না, আর সারা রাত এই করেই চোখ বন্ধ করে আছেন, তাও ঘুম আসছে না, কিন্তু ছাদের দিকে তাকিয়ে রয়েছেন সারা রাত। তো এই কিন্তু পরিস্থিতি আমাদের মধ্যে প্রায়শই দেখা যায়। তো বিশেষজ্ঞরা প্রকাশ করেছেন যে ঘুমের নিয়ম কানুন মেনে চলা সত্ত্বেও এমন একটি অভ্যাস থাকতে পারে যা অনিদ্রার এবং অনিদ্রার প্রধান কারণ। এটি হলো অর্থোসোমনিয়া। এই যে অনিদ্রার কারণ একটা থাকতে পারে যে আপনার ঘুমোতে যাওয়ার আগে এমন কোনো অভ্যাস রয়েছে যেটা আপনার যেই সময় ঘুম আসতে পারে সেই সময়টাকে পার করে দেয়, এবং সেই সময়টা পার করে দেওয়ার পরে আপনার ঘুমটা সহজে আসে না। তো এই যে কোন একটা নির্দিষ্ট তো অভ্যাস থাকেই, আর সেই অভ্যাসের কারণে অনিদ্রার প্রধান আমাদের শরীর তৈরি হতে থাকে, এবং অনিদ্রাটাকেই বলা হয় অর্থোসোমনিয়া। বোঝা গেল? তো এটি হলো কি অর্থোসোমনিয়া। তো অর্থোসোমনিয়াকে যদি আমরা আরো ভালোভাবে বুঝতে চাই তাহলে সেটা কি? অর্থোসোমনিয়া হলো নিখুঁত বা সঠিক ঘুম পাওয়ার জন্য একটি অস্বাস্থ্যকর আবেশ, অস্বাস্থ্যকর পরিস্থিতির কথা বলা হচ্ছে। অর্থাৎ আমি ঘুমের জন্য তরপাচ্ছি, বিছানায় শুয়ে আছি, উপরে ফ্যানও চলছে, পর্যাপ্ত পরিবেশও রয়েছে, তারপরে আমার ঘুম আসছে না। তো যা প্রায়শই স্লিপ ট্র্যাকিং ডিভাইস ব্যবহার দ্বারা চালিত হয়। বর্তমান সময়ে কি করা হচ্ছে, অনেকে আমরা জানি বর্তমান স্মার্টফোনের যুগ রয়েছে, স্মার্ট ওয়াচের যুগ রয়েছে। তো সেই সবের মাধ্যমে কিন্তু আমরা যখন দেখি হাঁটাচলা করি, আমরা ক্যালোরি বার্ন কতখানি হচ্ছে, কত স্টেপ হাঁটছি, সবকিছু ট্র্যাক করতে পারি সেই সব ডিভাইসগুলোর মাধ্যমে। তো সেরকমই ডিভাইস হচ্ছে, স্লিপ ট্র্যাকিং ডিভাইস রয়েছে। তো সেরকম ডিভাইসের উপর আমরা নির্ভর হয়ে যাচ্ছে, এবং সেই ডিভাইসকে নির্ভর করেই দেখা যাচ্ছে যে আমাদের ঘুম তো হচ্ছেই না, বরঞ্চ আমাদের ভেতরে একটা সেটা নিয়ে আরো অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তো এটি কোনো আনুষ্ঠানিক মেডিকেল রোগ নির্ণয় নয়, বরং এটি একটি শব্দ যা দিয়ে এমন একটি আচরণ ধরনকে বর্ণনা করা হয় যেখানে ব্যক্তিরা তাদের ঘুমের ডেটা এবং ডিভাইস থেকে প্রাপ্ত তথ্যের উপর অতিরিক্ত মনোযোগ দেয়, কখনো কখনো এমন পর্যায়ে যে তা তাদের আসল ঘুমের মানকে ব্যাহত করে। তো ঘুমের সময় সেই তথ্য দেখার জন্য আমরা মরিয়া হয়ে থাকি। তো বারংবার যখন আমরা অল্প হালকা ঘুম ভাঙছে, হয়তো বারংবার উঠে উঠে সেই ডিভাইস দেখছি যে কতক্ষণ ঘুমোলাম, কতক্ষণ ঘুমোলাম, তো সেটার কারণে আমাদের পর্যাপ্ত ঘুমের মানে ব্যাঘাত ঘটে, এবং ঘুমটাও ব্যাহত হয় বারংবার এই ডিভাইসের তথ্য নেওয়ার জন্য এবং ঘুমের ডাটা সংগ্রহ করতে গিয়ে। দেখা যায় যদি সেই ডেটা দেখে গেলে দেখা গেল যে আমরা পর্যাপ্ত ঘুমোচ্ছি না, তখন আরো আমাদের মধ্যে আরো সেটা নিয়ে কিন্তু অ্যাংজাইটি দেখা যায়। তো সেই অ্যাংজাইটির কারণে আবারও ঘুমের ব্যাঘাত ঘটে। তো বারংবার এটার ফলে কিন্তু আমাদের আরো সার্কুলেট হতে থাকে এই পদ্ধতি। আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিন 2023 সালে একটি সমীক্ষা অনুযায়ী প্রায় 1/3 আমেরিকান একটি ইলেকট্রনিক স্লিপ ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করেছেন, এবং সেই ব্যক্তিদের প্রায় 70% তাদের সামনে উপস্থাপিত তথ্যের কারণে তাদের আচরণও পরিবর্তন করেছেন। তো এখানে বলা হচ্ছে যে 2023 সালের একটি সমীক্ষা অনুযায়ী আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিন বলছে যে আমেরিকার 1/3 লোক একটি ইলেকট্রনিক স্লিপ ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করেছেন, এবং সেই ব্যক্তিদের প্রায় 70% তাদের সামনে উপস্থাপিত তথ্যের কারণে তাদের আচরণ পরিবর্তন করেছেন। তো এটা কিন্তু একটা, যেখানে ঘুমানোর জন্য চেষ্টা করা হচ্ছে সেখানে ঘুমোতে আরো পারছে না সেই ডিভাইসের কারণে। তো এটাও কিন্তু একটা বিশাল প্রশ্ন এসে যাচ্ছে। তবে আমরা কেন ঘুমোতে পারছি না? এই ঘুমোতে না পারার পেছনে অনেক কারণ রয়েছে, একাধিক কারণ রয়েছে। সেখানে যেমন অর্থোসোমনিয়া হলো একটি সামাজিক প্রপঞ্চ যেখানে নিখুঁত ঘুমের ডেটা পাওয়ার আকাঙ্ক্ষা বা চেষ্টা রয়েছে, একটি আবেশেও পরিণত হতে পারে এটা, কারণ পরবর্তীতে দেখা যায় যখন ঘুম
হচ্ছে না, সেই ডাটা নেওয়া হচ্ছে, সেটা কিন্তু আরো পরবর্তীতে আরো অ্যাংজাইটি সৃষ্টি হয়, যার ফলে উদ্বেগ দেখা দেয় আরো, যেটা বললাম, এবং একটি সম্ভাব্য ভাবে ঘুমের মানকে বাধাগ্রস্ত করতে পারে, এটাই বলা হচ্ছে। এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলো যদি দেখা যায়, সেখানে দেখা যায় যে অর্থোসমনিয়া আক্রান্ত ব্যক্তিরা তাদের ঘুমের বিশদ বিবরণে গভীরভাবে আগ্রহী হন, এবং যাদের যেমন ঘুমের সময়কাল, ঘুমের স্তর এবং স্লিপ ট্র্যাকার দ্বারা প্রদত্ত অন্যান্য ডেটা দ্বারা তারা প্রভাবিত হয়, কিন্তু তাদের ঘুম আসে না সেই তথ্য দেখার পরেও। ঘুম নিয়ে উদ্বেগ, এই আবেশ, উদ্বেগ এবং চিন্তার কারণ হতে পারে, কেননা তারা যখন তথ্য দেখছে তারা পর্যাপ্ত ঘুমোচ্ছে না, তার ফলে কি হচ্ছে, আরো চিন্তার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এইভাবে যে তারা সঠিকভাবে ঘুমোচ্ছেন কিনা অথবা তাদের ঘুমের ডেটা মানসম্মত কিনা, বারংবার এটা নিয়ে কিন্তু তারা টেন্সড থাকেন। তো স্লিপ ট্র্যাকারের উপর অতিরিক্তভাবে নির্ভরশীল হয়ে পড়া, তারা তাদের ঘুম সম্পর্কিত তথ্যের জন্য স্লিপ ট্র্যাকার এবং অ্যাপের উপর অনেক বেশি নির্ভর হয়ে যাচ্ছে। তো আমরা এখন দেখি প্রচুর পরিমাণ অ্যাপ রয়েইছে, এবং সেই অ্যাপের উপর আমরা নির্ভর হয়ে যাচ্ছি সেই ঘুমকে ট্র্যাক করার জন্য, এবং প্রায়শই ডিভাইসগুলো থেকে প্রাপ্ত ডেটা নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হয়েও পড়ছি। তো সেই উদ্বিগ্নতার কারণে আমাদের ঘুম পর্যাপ্ত হচ্ছে না, পরবর্তী সময় দেখা যাচ্ছে যে ঘুমের উপর সম্ভাব্য নেতিবাচক প্রভাবও পড়ছে। পরিহাসের বিষয় হলো যে ঘুমের ডেটার উপর এই আবেশপূর্ণ মনোযোগ কখনো কখনো আসল ঘুমকে ব্যাহত করতে পারে, যা আরো বেশি ঘুম সংক্রান্ত ব্যাঘাত ঘটায় অথবা এমনকি অনিদ্রাকে আরো খারাপ করে দেয়। অনিদ্রার থেকে আমাদের মূল উদ্দেশ্য ছিল ঘুমে যাওয়া, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আরো ঘুমকে ব্যাঘাত করছে সেই তথ্যের কারণে। তো ঘুমের পূর্বে এই বারংবার আমরা তো বেসিক্যালি আমরা নর্মালি তো সবাই বলছে যে মোবাইল ঘুমোতে যাওয়ার আগে মোবাইলকে কম ইউজ করা প্রয়োজন, যেখানে আমিও কিন্তু নিজেও এই মোবাইলের অ্যাডিক্ট হয়ে গেছি অলরেডি। ঘুমোতে যাওয়ার আগে মোবাইল হাতাচ্ছি, ঘুটাচ্ছি, এবং সেখানে যখন কন্টেন্ট দেখছি তারপরে কিন্তু সেটা পরবর্তীতে আমার ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে, এটা প্রমাণিত, নিজেকে দিয়ে প্রমাণ পেয়েছি। তো সেটা কিন্তু খুবই চিন্তার বিষয় বর্তমান সময়ে এসে, যে ঘুম পর্যাপ্ত হচ্ছে না এবং মানুষের প্রোডাক্টিভিটি, কাজের প্রতি প্রোডাক্টিভিটিও কিন্তু কমে যাচ্ছে। তো এটা একটা বড় বিষয়, মোবাইলকে অ্যাভয়েড করতে হবে, এবং ঘুমোতে যাওয়ার আগে একটু ব্রেনকে রিল্যাক্স মোডে রাখতে হবে, কোনো রকম কাজের মোডে না রেখে। সেখানে মেডিটেশন হতে পারে, সেটা আমরা পরবর্তীতে বলবো, যদিও তবুও বলছি যে সেখানে মেডিটেশনের মতন যোগা, ব্যায়াম, শরীরকে রিল্যাক্স করার মতন এক্সারসাইজ করা যেতে পারে, যার ফলে কিন্তু আমরা এই ঘুমকে আরো ডেভেলপ করতে পারি। তো এক্সপার্টরা কি বলছে এই বিষয়ে? ডক্টর কেলি ব্যারন, যিনি ইউটা ইউনিভার্সিটির একজন মনোবিজ্ঞানী এবং ঘুম নিয়ে গবেষণা করেন, এবং তিনি স্যালনকে বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে এটি মানুষকে এমন কিছু আচরণ করতে পরিচালিত করতে পারে যা তাদের ঘুমের জন্য স্বাস্থ্যকর নয়, যেমন বিছানায় শুয়ে 1 ঘন্টারও বেশি সময় কাটানো। তিনি আরো যোগ করেন, যখন আপনার ঘুম আসতে সমস্যা হয় তখন আমরা যে কথাগুলো বলি তার মধ্যে হলো একটি এটাই যে যেখানে শুয়ে শুধু এপাশ ওপাশ করবেন না, অর্থাৎ আপনার ঘুমের যে জায়গা রয়েছে সেখানে শুয়ে আছেন, 1 ঘন্টা ধরে এদিক ওদিক করছেন, ফলে কি হয়, সেখানে ঘুমে আরো ব্যাঘাত ঘটে। তো যেখানে আপনার ঘুমের প্লেস রয়েছে সেখান থেকে যখন ঘুমোতে আসবেন, ঘুম পেয়েছে তখনই ঘুমোতে আসুন, তার পূর্বে সেই স্থানকে ত্যাগ করে থাকুন, আলাদা জায়গায় থাকুন। তাহলে কি হবে, ঘুমের জায়গাটা আপনার আলাদা স্পেস হিসাবে মনে হবে, এবং সেখানে যখন ঘুমোতে আসবেন ঘুমই পাবে, এবং সেখানে কিন্তু সময় ওয়েস্ট হবে না। এবং সেখানে শুয়ে শুধু এপাশ ওপাশ করবেন না, কিন্তু অনেকেই কিন্তু তা করেন, আরো কয়েক মিনিট ঘুমিয়ে নেওয়ার জন্য জোর খাটানোর চেষ্টা করেন। তো এটাই হচ্ছে কথা। তো শোয়ার জায়গায় শুধুমাত্র ঘুমানোর জন্য ইউজ করুন, এবং অন্যান্য কাজের জন্য সেপারেট স্পেস তৈরি করুন। পড়ার জন্য ডেস্ক রাখুন, পড়ুন, সেখানে টেবিলে পড়াশোনা করুন, এবং স্ট্রেট ওয়েতে কোনো লেখালেখি, পড়াশোনা এবং অন্যান্য কাজের জন্য আলাদা রুম যদি ইউজ করতে পারেন সেটা আরো ভালো হয়। এটা কিন্তু এই খানিকটা এটাই বলতে চেয়েছি। তো বিছানায় যদি আপনি একটা মানুষ সারাদিন বিছানার উপরে বসে সামগ্রিক কাজ করেন, সেখানে কিন্তু রাতের বেলা যখন ঘুমোতে যাবেন সেখানে অবশ্যই ঘুমে ব্যাঘাত ঘটবে এবং পর্যাপ্ত সময় ঘুম আসবে না। তো ব্যারন 2017 সালে অর্থোসমনিয়া সম্পর্কে প্রথম কেস রিপোর্টগুলি প্রকাশ করেছিলেন, এবং তিনি বলেন যে সেই রিপোর্টগুলোকে রোগীরা মূলত জানিয়েছেন যে যদি তাদের স্লিপ ট্র্যাকারে 7 ঘন্টার ঘুমের রেকর্ড না দেখায় তাহলে তাদের দিনটা ভয়ঙ্কর হতে চলেছে। অর্থাৎ এটা একটা মনের মধ্যে একটা কিন্তু ভয় গেঁথে যায়, এবং তিনি বলেছেন যে এরকমই তারা এই ট্র্যাকারের মাধ্যমে নিজেদের ঘুমকে ট্র্যাক করেন এবং দেখেন যদি 7 ঘন্টার কম তাদের ঘুম হচ্ছে এবং তাদের সারাদিনটা নাকি ভয়ঙ্কর হতে চলেছে, এমন একটা কিন্তু তাদের মিসকনসেপশনে চলে। তো
এখানে এটাই বলা হয়, যদি পর্যাপ্ত ঘুম হয় এবং গভীর ঘুম হয়, সেখানে 4 থেকে 5 ঘন্টা ঘুমেও আপনাকে রিফ্রেশমেন্ট দেবে। এটা কিন্তু একটা বড়, অনেকেই বলেন যে সাধু সন্ন্যাসী যারা রয়েছেন তারা কিন্তু অতটা ঘুমন না, এই 4, 5, 6 ঘন্টায় ঘুমন এবং সেই ঘুমেই তাদের রিফ্রেশমেন্ট এসে যায়। তো ব্রিঘাম অ্যান্ড উইমেন্স হসপিটাল একজন স্লিপ সায়েন্টিস্ট এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের মেডিসিনের সহকারী অধ্যাপক রেবেকা রিভেনসন বলেন, আমি মনে করি স্লিপ ট্র্যাকিং এর প্রতি বিপুল আগ্রহ এবং ঘুম সম্পর্কিত পণ্য এবং পরিষেবার প্রতি আগ্রহের বিস্ফোরণ হলো ঘুমের গুরুত্ব সম্পর্কে সেই সম্মিলিত জাগরণের নির্দেশক। তো অতিরিক্ত আমরা যন্ত্রের উপর নির্ভর হয়ে যাচ্ছি এবং যেখানে ঘুমানোর জন্য, ঘুমের ট্র্যাক রেকর্ড করার জন্য আমরা মেশিনের উপরই নির্ভর করছি। তো সেটা কিন্তু আমাদের সেই ঘুমকে উন্নত করার থেকে আরো অবনতির দিকেই নিয়ে যাচ্ছে। তো আমরা এই যে অর্থসমনিয়া বলে যে সিনড্রোম, এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব, তো কিভাবে এটাকে লিমিটের মধ্যে নিয়ে আসবো? স্লিপ ট্র্যাকারের উপর নির্ভর কমানোর জন্য স্লিপ ট্র্যাকার কম ব্যবহার করতে হবে। প্রতিদিন নিরীক্ষণ করার পরিবর্তে রাতের ডেটা নিয়ে আবেশগ্রস্ত না হয়ে এবং সেটাকে ট্রেন্ড না বানিয়ে মাঝে মাঝে স্লিপ ট্র্যাকারগুলি ব্যবহার করুন, অর্থাৎ মাঝে মাঝে করুন, রোজ করার প্রয়োজন নেই। সেটা 1 সপ্তাহে 1 দিন হতে পারে, 1 মাসে 4 দিন হতে পারে, এরকম করুন মাঝে মাঝে। দীর্ঘমেয়াদী প্রবণতার উপর মনোযোগ দিন, অর্থাৎ আপনার অভ্যাস তৈরি করুন যে একটা নির্দিষ্ট সময় ঘুমোতে যান, তাড়াতাড়ি ঘুমোতে যান, বেশি গভীর রাত করবেন না। তো দীর্ঘমেয়াদী প্রবণতা, এই অভ্যাসটা নিয়ে আসতে হবে। প্রতি রাতে আলাদা ডেটার পরিবর্তে সামগ্রিক ঘুমের ধারণাগুলির দিকে মনোযোগ দিন এবং বাস্তবসম্মত প্রত্যাশা সেট করুন। বুঝুন যে প্রতি রাতে নিখুঁত ঘুম সম্ভব নয়। এটাও বাস্তব যে প্রতি রাতে আপনার পুরোপুরি নিখুঁতভাবে ঘুম আসা সম্ভব নয়, ব্যাঘাত ঘটবে। তো সেটা নিয়ে টেনসড না হয়ে, যদি সেদিন যেদিনকার ঘুমে ব্যাঘাত ঘটলো সেটা নিয়ে চিন্তিত না হয়ে পরবর্তী দিনের ঘুমের ব্যবস্থা নিন এবং পরবর্তী দিনে যদি ঘুম ভালো হয় সেটাও ব্যবস্থা করুন। ঘুমোতে যাওয়ার আগে শান্ত হওয়ার রুটিন তৈরি করুন, যেটা আমি পূর্বে বললাম। আপনার সন্ধ্যার রুটিনে বই পড়া, ধ্যান, হালকা যোগব্যায়ামের মতন শান্ত হওয়ার কার্যকলাপ যোগ করুন। স্ক্রিন টাইম কমান, এটা আমি পূর্বেই বলেছি। যেমন মোবাইলকে ঘুমোতে যাওয়ার আগে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এইসবকে ব্যবহার থেকে দূরে থাকুন। ঘুমোতে যাওয়ার কমপক্ষে 2 ঘন্টা আগে স্ক্রিন, ট্যাবলেট, ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। একটি আরামদায়ক পরিবেশ তৈরি করুন। নিশ্চিত করুন যে আপনার শোবার ঘর শীতল, অন্ধকার এবং শান্ত। অর্থাৎ আপনি যখন ঘুমোচ্ছেন সেই ঘরকে অন্ধকার রাখতে হবে এবং সেখানে হালকা আলো জ্বলতে পারে এবং শীতল থাকতে হবে, যেটা ঘুমানোর জন্য উপযুক্ত। তো সবার জন্য উপযুক্ত পরিবেশে, ঘুমানোর জন্য উপযুক্ত পরিবেশের প্রয়োজন রয়েছে। তো উপযুক্ত পরিবেশ তৈরি করুন। ভালো ঘুমের স্বাস্থ্যবিধি মেনে চলুন। প্রতিদিন প্রায় একই সময় ঘুমোতে যান, ঘুম থেকে উঠুন একই সময়ে। এমনকি ছুটির দিনেও কিন্তু আপনারা অনেকেই ভাবেন যে সারাদিন কাজ করেছি, সারাদিন ভালো ঘুম হয়নি, আজকে ছুটি রয়েছে, তো আজকে রাতে বেশি ঘুমাবো। ছুটির দিন কি করেন আপনারা? সকাল 8টা 9টা পর্যন্ত ঘুমোন। পরবর্তীতে কি হয়, সেই 9টা পর্যন্ত ঘুমানোর কারণে এবং তার পরবর্তীতে সারাদিনে দেখা গেছে দুপুরে ঘুমোচ্ছেন, আবার সন্ধ্যা রাতে অবশ্যই ঘুমোচ্ছেন। ফলে দেখা যাচ্ছে যে আপনার যে পর্যাপ্ত যে ঘুমের সময়টা রয়েছে সেই সময়কে আপনার ঘুম পাচ্ছে না। ফলে কি হচ্ছে, সেই ট্রেনটা আবার ব্রেক হয়ে যাচ্ছে এবং সেই ট্রেন্ডে ফিরে আসতে আপনাদের আবারও লড়াই করতে হচ্ছে। তো সেই জিনিসগুলোকে ছুটির দিনে যাতে ব্রেক না হয় সেদিকেও নজর রাখতে হবে। তো আচ্ছা, এই তো সঠিক সময় ঠিক সময় একই সময় ঘুমোতে হবে আপনার ছুটির দিন আসলেও। ক্যাফেইন জাতীয় জিনিস, অ্যালকোহল খাবেন না, বিশেষ করে সন্ধ্যায়। তো কফি এবং চা থেকে বিরত থাকুন এবং অ্যালকোহল, মদ জাতীয় যেটা জিনিস, সেই ড্রিঙ্কস সেগুলোকে সন্ধ্যাবেলা খাবেন না, কারণ সেগুলো আপনার রাতের বেলা ঘুমকে ব্যাঘাত ঘটাতে পারে। সারাদিন প্রচুর জল পান করুন, তবে ঘুমোতে যাওয়ার আগে বেশি পরিমাণে পান করা এড়িয়ে চলুন। সারাদিন প্রচুর পরিমাণ জল খেতে হবে, জল তো পান করতেই হবে, কারণ আপনাদের ডিহাইড্রেশনের জন্য, শরীরকে ডিহাইড্রেট রাখার জন্য কিন্তু জল খাওয়া প্রয়োজন রয়েছে। এবং ঘুমোতে যাওয়ার আগে কিন্তু বেশি পরিমাণ জল খাওয়া যাবে না, কারণ ঘুমোতে যাওয়ার আগে বেশি পরিমাণ জল খেলে কি হয়, আমাদের রাতের বেলা তো আমাদের এমনিতেই রাত্রিবেলা হালকা খাবার খাওয়ার প্রয়োজন রয়েছে। এটাও কিন্তু একটা রুটিনের মধ্যে, সেখানে লেখা নেই। তো আপনাদের খাওয়ার রুটিনে রাতের বেলা হালকা খাবার খান, কেননা রাতের বেলা যদি আপনার ভরপেট খাবার খেয়ে ঘুমন তাহলে কিন্তু শরীরে একটা অস্বস্তি ভাব আসবে এবং তখনই কিন্তু আপনার ঘুমে ব্যাঘাত ঘটবে। এবং সেখানে অনেকে বলবে যে খাওয়ার পর ঢকঢক করে জল খেয়ে পেট ভর্তি করুন, এটা করবেন না। আপনার খাওয়ার পরে যদি ঢকঢক করে জল খান তাহলে আপনার কি হয়, এনজাইম অর্থাৎ খাবারের যে হজমের ক্ষমতা সেটা কিন্তু কমে যায়। অর্থাৎ আপনার খাবারের পরে, খাবারের উপরে কিন্তু আপনাদের যে পিত্ত থাকে সেটা আমাদের খাবারের উপর পড়ে এবং সেখানে কিন্তু সেটাকে খাবারের হজম করতে সাহায্য করে। কিন্তু আপনি যদি খাবারের পর
বেশি করে জল খেয়ে ফেলেন, তাহলে কিন্তু সেই যে তাদের যে কাজ, আমাদের ভেতরে যে অর্গানের কাজ, সেটা কিন্তু কাজ করতে ব্যাহত হয়। তো খাবারের 1 ঘন্টা পরে খাওয়া যেতে পারে, সেটা দিনের বেলা তো খাবার 1 ঘন্টা পরেই জল খাবেন। এমনি খাওয়ার সময় অল্প পরিমাণ সিপ করতে পারেন জল, কিন্তু খাবার পরে 1 ঘন্টা পরে জল খেতে হবে। এবং রাতের বেলা যতটা পরিমাণ, শোয়ার আগে কম পরিমাণ জল খাওয়াই বাঞ্ছনীয়। মানে খেলে পরে আপনার ঘুমের জন্য এবং শরীরকে ঠিক রাখার জন্য সেটা কাজ করবে ভালো। এবং উদ্বেগ এবং পরিপূর্ণতাকে আমি মোকাবিলা করুন। যদি ঘুম নিয়ে উদ্বেগ হয়ে যায়, একজন স্বাস্থ্যসেবা পেশাদার বা ঘুম বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ফর ইনসমনিয়া যেমন সিবিটিআই বিবেচনা করুন। সিবিটিআই উদ্বেগ মোকাবিলা করতে এবং ঘুমের অভ্যাস উন্নত করতেও সাহায্য করে। তো এরকম বিভিন্ন রকম প্রসিডিউর রয়েছে, সেগুলো বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করতে হবে। তো মাইন্ডফুলনেস এবং শিথিলকরণ কৌশল অনুসরণ করুন। এবং ধ্যান, গভীর শ্বাস, প্রগতিশীল পেশি শিথিলকরণের মতন কৌশলগুলো মন ও শরীরকে শান্ত করতে সাহায্য করতে পারে। এমন ব্যায়াম করুন, অর্থাৎ মেডিটেশন করতে পারেন, গভীর শ্বাস নিঃশ্বাসে ব্যায়াম করতে পারেন, এবং স্ট্রেচ, আপনাদের শরীরের যে স্ট্রেচ করার জন্য ব্যায়াম, সেগুলো করতে পারেন। আপনি ইউটিউব দেখেও সেগুলো করতে পারেন, এবং আপনারা ফিজিওথেরাপিস্টের কাছে গিয়েও সেগুলো ব্যায়াম কিন্তু শিখে আসতে পারেন। কেননা সেগুলো ব্যায়াম আপনাদের যে স্ট্রেচিং করার জন্য যদি শরীরে পরে আবার কোনো কিছুতে টান লেগে যায় পেশিতে, তখন আবার শরীরের পক্ষে ক্ষতি। তো তার জন্য পর্যাপ্ত একটা পেশাদার ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে শিখে আসা কিন্তু প্রয়োজন রয়েছে। শিখে আসলে পরে সেরকম ব্যাঘাত ঘটবে না, এবং সেটা আপনার শরীরের জন্য ভালো হবে এবং পর্যাপ্ত ঘুম নিয়ে আসতে সহায়তা করবে। আর যদি রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে একটু হাঁটা চলা করেন, তাহলে শরীরে সেটা একটু টায়ার্ডনেস নিয়ে আসবে এবং সেটা ঘুমোতে সহায়তা করবে। এবং গভীর শ্বাসের ব্যায়াম করতে পারেন, মেডিটেশন, ধ্যান, এটা তো রয়েইছে। তো মাইন্ডফুলনেস শিথিলকরণ কৌশল অনুসরণ করার প্রয়োজন রয়েছে, আমি পূর্বেও এটা বলেছি। প্রকৃতি ও শারীরিক কার্যকলাপ গ্রহণ করতে হবে, যেমন সূর্যালোকের সংস্পর্শে আসতে হবে। সারাদিনে সূর্যালোকের সংস্পর্শে আসুন। সারাদিন ঘরের ভেতরে কাজ করলেই হবে না, এবং আপনার অফিস রয়েছে, যেই কাজই থাকুক, হয়তো আপনার দোকান ব্যবসা করেন, অফিসের ভিতরে কাজ করতে হবে। আপনার কোনো সরকারি চাকরি করেন, অফিসের ভিতরে সারাদিন কাজ করতে হবে। তাহলে তাড়াতাড়ি সকালবেলা উঠুন, সকালে ভোরবেলা সূর্যের আলোকে শরীরে লাগান। তো সূর্যালোকের সংস্পর্শে আসুন। আপনার সার্কাডিয়ান রিদম নিয়ন্ত্রণ করতে সাহায্য করার জন্য সকালে সূর্যালোকের সংস্পর্শে আসার লক্ষ্য রাখুন। তো এই যে সার্কাডিয়ান রিদম, এটা আসলে কি, এটা আমরা জেনে নিই, তাহলে আমাদের ভালো হবে। তো সার্কাডিয়ান রিদম হলো আমাদের শরীরের একটি আভ্যন্তরীণ এবং প্রাকৃতিক ঘড়ি। অর্থাৎ আমরা তো জানি আমাদের যে ঘড়ি রয়েছে, আমরা সময় দেখি, তো সেই ঘড়ির আমাদের শরীরের রিদমের অনুযায়ী কিন্তু চলে। তো আমাদের শরীরের কখন কি প্রয়োজন রয়েছে, সেই হিসাবে কিন্তু আমাদের প্রকৃতির হিসাবে কিন্তু আমাদের শরীর গঠিত হয়েছে। তো সেভাবে শরীর একটি আভ্যন্তরীণ এবং প্রাকৃতিক ঘড়ি, যা প্রায় 24 ঘন্টার একটি চক্র মেনে চলে। অর্থাৎ আমাদের যে একদিন 24 ঘন্টায় হয়, সেই 24 ঘন্টা বিভিন্ন ঘন্টায় বিভিন্ন রকম কাজ করে আমাদের শরীর। তো সেইভাবে যদি আমরা না চলি, তাহলে কিন্তু তখনই কিন্তু শরীরে বিভিন্ন রকম রোগেরও বলতে গেলে যে বাসা বাঁধতে শুরু করে। তো একে অনেক সময় দেহঘড়ি নামে অভিহিত করা হয়। তো এই সার্কাডিয়ান রিদম আমাদের ঘুম এবং জেগে থাকার চক্রকে নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয়, এটি শরীরের আরো অনেক গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়াকেও প্রভাবিত করে, যেমন হরমোন নিঃসরণ, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, হজম প্রক্রিয়া এবং মেজাজকে ঠিক রাখতেও সাহায্য করে। আলো হলো সার্কাডিয়ান রিদমের প্রধান বাহ্যিক সংকেত। দিনের বেলায় আলো আমাদের সজাগ থাকতে সাহায্য করে, আর রাতে অন্ধকারে শরীরকে ঘুমের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়। এটি সুস্থ সার্কাডিয়ান রিদম সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ব্যাঘাত ঘটলে অনিদ্রা, ক্লান্তি এবং অন্যান্য শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দিতে পারে। আমরা দেখুন কি দেখি, আমাদের যে অন্যান্য প্রাকৃতিক পরিবেশে অন্যান্য যে পশু পাখিরা রয়েছে, তারা কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু তাদের বাসস্থানে চলে যায় এবং ঘুমোতে চলে যায় বলতে গেলে। কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু গভীর রাত পর্যন্ত, সেখানে পূর্বে যেটা সন্ধ্যা রাতে ছিল সেটা রাত এখন 10টা হয়েছে, এখন 11, 12, 1, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কত রাত হয়ে যায় সে কিন্তু আমরা টেরই পাই না। ফলে কি হয়, আমাদের যে এই যে সার্কাডিয়ান রিদম, সেটা কিন্তু ব্রেক হয়ে যায়। অর্থাৎ রাত্রি হওয়ার সাথে সাথেই, তো এখন বর্তমান যে আমাদের লাইফস্টাইল, সেই হিসাবে তো আমরা সন্ধ্যাবেলায় ঘুমোতে পারবো না, এটাও যেমন চিরন্তন সত্য। কিন্তু যাতে আমাদের রুটিন ঠিক থাকে, পর্যাপ্ত সময় একটা রুটিন তৈরি করে নিতে হবে, যে এই সময় ঘুমোতে যাব, তো সেই সময় প্রতিদিনের একটা রুটিন তৈরি করে নিয়ে পর্যাপ্ত সময়ে আমাদের একটা শরীরের রিদম, সার্কাডিয়াম রিদম তৈরি করতে হবে, এবং সেই সময় ঘুমোতে যেতে হবে এবং পর্যাপ্ত ঘুমকে নিয়ে আসতে হবে, এবং সূর্য ওঠার সাথে সাথেই ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করতে হবে, যা আমাদের গভীর শরীরকে ঠিক রাখবে এবং গভীর ঘুমকে
তৈরি করতেও সাহায্য করবে। তো নিয়মিত ব্যায়াম করুন, শারীরিক কার্যকলাপ ঘুমকে উন্নত করতে পারে, কিন্তু ঘুমোতে যাওয়ার ঠিক আগে তীব্র ব্যায়াম এড়িয়ে চলুন। ঘুমোতে যাওয়ার আগে কঠিন ব্যায়াম করবেন না, যেটা শরীরকে আরো ক্ষতি করতে পারে এমন ব্যায়াম করবেন না, হালকা ব্যায়াম করুন। বাইরে সময় কাটান, আমি যেটা বললাম হাঁটাচলা একটু করুন, যা মনকে শান্ত করতে পারে এবং ঘুমোতে সাহায্য করতে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঘুমোতে যাওয়ার আগে আমাদের এইগুলো যদি করতে পারি তাহলে আমাদের কিন্তু স্লিপ ইমপ্রুভ হবে। সেখানে 8 ঘন্টায় যে ঘুমোতে হয় এমন কোনো কথা নেই, সেখানে 8 ঘন্টার জায়গায় যদি 6 ঘন্টাও আপনার গভীর ঘুম হয় এবং 5 ঘন্টাও যদি গভীর ঘুম হয়, তাহলে কিন্তু সেখানেও রিফ্রেশমেন্ট আসবে এবং আপনার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারবে এবং আপনার কনসেন্ট্রেশনও বাড়বে। ঠিক আছে, এমন কোনো ব্যাপার নেই যে 8 ঘন্টায় ঘুমোতে হবে। সেটা মাথার মধ্যে যদি আপনি পুষে রাখেন যে 8 ঘন্টা ঘুমোইনি, আমরা সারাদিন কিভাবে কাজ করব, সেখানে কিন্তু দেখা যাবে আপনার আবারও সেই চিন্তার কারণে আবার রাত্রিবেলা আপনার পর্যাপ্ত ঘুম হবে না। তো এই হচ্ছে বিভিন্ন বিষয় রয়েছে যে আপনার পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণ। তো অবশ্যই মোবাইলের স্ক্রিন টাইম যতটা কমানো যায় রাতের বেলা, বিশেষ করে আপনি সারাদিন সন্ধ্যা রাত্রে করুন। রাতের বেলা কফি, চা এইসব থেকে বিরত থাকুন। ঘুমোতে যাওয়ার আগে বিশেষ করে সন্ধ্যাবেলা বই পড়তে পারেন, পড়া, রিডিং, অন্যান্য শান্তিপূর্ণ কাজ এগুলো করতে পারেন, যেগুলো আপনার মনকে শান্ত করতে পারে। শান্তিপূর্ণ বই পড়ুন। তো সেই সব জিনিস করলে পরে আপনাদের অটোমেটিক্যালি মাইন্ড রিফ্রেশমেন্ট আসবে এবং রাতের বেলা একটা সুন্দর ঘুম আসবে। এবং মোবাইল থেকে অবশ্যই, মোবাইল স্ক্রিন থেকে কিন্তু দূরে থাকতেই হবে। এটা কিন্তু এখন বর্তমান সময়ে অনিদ্রার একটা মূল কারণ। স্ট্রেস থেকে যতটা দূরে থাকা যায়, এটা আমি বলবো না স্ট্রেস তো বলে কয়ে আসে না, যে কোনো সময় আসতে পারে, কিন্তু সেটাকে দীর্ঘ সময় ভেতরে না পারাই ভালো। ঠিক আছে, তো সেটার থেকে দূরে থাকার জন্য আপনার বন্ধু বান্ধবের সাথে টাইম স্পেন্ড করতে পারেন। সে টাইম স্পেন্ড করলে কি হয়, সেই স্ট্রেস থেকে বাড়ানো সম্ভব হয়। বলে ফেলুন আপনার ফ্যামিলির সাথে, যার সাথে শেয়ার করা যায় সেই সব জিনিস, স্ট্রেস ব্যাপারে যেটাকে হালকা হতে পারেন, তো সেটা করে ফেলুন। হালকা করে নিজেকে একটু হালকা করুন এবং রাত্রেবেলা ঘুমের কিন্তু প্রয়োজন হচ্ছে। যে কোনো কাজকেই সুষ্ঠুভাবে করতে গেলে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন রয়েছে। তো এই ছিল বিষয়। আপনাদের যদি ইনফরমেটিভ মনে হয় বিষয়টি, এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা আরো চান, তাহলে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করতে হবে, যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত, আপনারা আরো কি কি ধরনের ভিডিও চান, এটি আমি টাইমস অফ ইন্ডিয়ার একটা আর্টিকেল থেকে পেয়েছি। তো সেখান থেকে আমি নিয়ে এটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং আমার নিজেরও কিছু অভিব্যক্তি আপনাদের সামনে জানালাম। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।